2024 সালের বইমেলায় সালাউদ্দিন শুভ্রের বেকার বিপ্লব উপন্যাসটা বের হয়েছে। বইটা বের হয়েছিল বৈভব থেকে। ফ্ল্যাপে লেখা হচ্ছে, বাংলাদেশে বাম রাজনীতি নিয়ে এমন উপন্যাস আগে লেখা হয়নি। কোনো তথ্য কথা নেই, অযথা স্বপ্ন দেখানোর আবেগী কথামালাও নেই। প্রায় 20 বছর আগে বাংলাদেশের মফস্বল শহরে এক তরুণের বাম রাজনীতিতে যুক্ত হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার গল্প। এ উপন্যাসের সূত্র ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটও আঁচ করা যাবে। বেকার বিপ্লব পড়তে থাকলে পাঠক সমাজ, সময়, রাজনীতির দল, ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, যৌনতায় ভ্রমণের আনন্দ পাবেন। উপন্যাসের ভাষা মোটামুটি ভালো, পড়তে আরাম আছে। তবে সালাউদ্দিন শুভ্র বাংলাদেশের রাজনীতি নিয়ে যেরকম সচেতন, ভাষা সম্পর্কে শুভ্রের সেরকম বোঝাপড়া ধরা পড়ে না উপন্যাসে। কলকাতার কলোনিয়াল ভাষাটা আছে, সেই ভাষাটাতেই উপন্যাসটা লিখছে। এটাতে আমার খুব বেশি আপত্তি নাই, লিখতেই পারে, বেশিরভাগ লেখক তাই লিখতেছে। এই ভাষাটা চুজ করার ব্যাপারে হয়তো সালাউদ্দিন শুভ্রের একটা গোপন ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এই উপন্যাসটা হয়তো বাম বা সংস্কৃতিবান বা একটু এডিট লেভেলের পাঠকরা পড়বে, এই জন্যই হয়তো এই ভাষাটা চুজ করছেন, নাও হইতে পারে। এটা আমার ধারণার কথা বললাম। উপন্যাসের চরিত্র নির্মাণে সালাউদ্দিন শুভ্র মোটামুটি ভালোই করছেন। উপন্যাসের মূল প্রোটাগনিস্ট নাফিসের চরিত্রটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে। অন্যান্য চরিত্ররাও মোটামুটি বিশ্বাসযোগ্যই ছিল। তবে অনেক চরিত্র হওয়ায় চরিত্রদের কথা মনে রাখাটা একটু টাফ ছিল। এবং মনে হয়েছে যে প্লটের ব্যবহারের অদক্ষতার কারণে চরিত্রগুলো ওইভাবে আসলে ক্লিক করে নাই। চরিত্রগুলো মনে রাখাটা অসুবিধা লাগছে। বেকার বিপ্লবে ন্যারেটিভ টেকনিক হিসেবে ফার্স্ট পারসন ন্যারেটর ব্যবহার হয়েছে। উপন্যাসের যে মূল চরিত্র নাফিস আহমেদ, তার বয়ানি উপন্যাসটা আগায় গেছে। উত্তম পুরুষে বর্ণনা করা উপন্যাসগুলো মোটামুটি এঙ্গেজিং হয়, পড়তে আরাম লাগে, উপন্যাসে ঢুকতেও সুবিধা হয়। বেকার বিপ্লবেও খুব দ্রুতই গল্পে ঢুকে গেছে, কিন্তু বেকার বিপ্লবে মাঝে মাঝে মনে হচ্ছিল সুরটা কেটে গেছে, অনেক কথা যেন রিপিট হচ্ছিল, কিংবা যেন উপন্যাসটা জমে উঠতেছে না। উপন্যাসের শুরুটা খুব চমৎকার। দেশের বাম ধারার একটা দলের একনিষ্ঠ কর্মী নাফিস আহমেদ, সে থাকে চাঁদপুরে, নিজের জান প্রাণ দিয়ে সে দলের জন্য কাজ করে। সেই দলটার চাঁদপুরের যেই ছাত্র সংগঠনটা ছিল, সেই সংগঠনের সভাপতি হওয়ার কথা ছিল নাফিস আহমেদের। মোটামুটি পাকা ধরেই নিছে যে এই পদটা সে পাইতে যাচ্ছে, কিন্তু এরকম সময়ে সে অন্য এক কর্মীর কাছে তাদেরই দলের সিনিয়র নেতাদের ব্যাপারে কথা কুকথা বলতেছিল। সেই কথা আবার উপর মহলের নেতাদের কাছে পৌঁছে যায়, ফলে নাফিসের ডাক পড়ে কেন্দ্রীয় অফিসে, এবং এইখান থেকে গল্পটা শুরু। তো গল্পের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে নাফিস নামের মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, যে কিনা বই পড়া শুরু করে, এবং বই পড়তে পড়তে যেটা হয়, সে আস্তে আস্তে কলকাতার লেখকদের লেখা পড়ে, এবং কলকাতার লেখক এবং বাংলাদেশেরও অনেক লেখকই বাম ধারার লেখক, এবং তাদের লেখা পড়ে সে বামপন্থার দিকে ঝুঁকে পড়ে। শরতের পথের দাবি, সমরেশ মজুমদারের সেই গর্ভধারিণী বা এই ধরনের যে উপন্যাসগুলো আছে, এই উপন্যাসগুলো পড়তে পড়তে আস্তে আস্তে সে সমাজতন্ত্রের প্রতি ঝুঁকে পড়ে এবং পুরোপুরি রাজনীতিতে ঢুকে পড়ে। কিন্তু নাফিস আস্তে আস্তে রিয়েলাইজ করে যে বাংলাদেশে বামপন্থার যে রাজনীতিটা হয়, এটা আসলে রাজনীতির নামে টোটালি ভোগাস একটা প্রতিষ্ঠান। এর কোনো প্রয়োজনীয়তাও নাই, এদের কোনো কাজও নাই। এরা মোটামুটি একটা কালচারাল সংগঠন, এবং এরা রাজনীতির নামে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে রাজনীতিতে টানে, এবং আস্তে আস্তে তাদের সবকিছু নেয়, তাদের পরিশ্রম নেয়, তাদের টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করে। কিন্তু যখনই দলের সম্পর্কে প্রশ্ন তোলা শুরু করে এবং তাদের রাজনীতিটা বুঝতে পারে, তখনই এদেরকে ছাঁটাই করা হয় নাফিসের মতো। তো নাফিসের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুদ্ধি হওয়ার পর থেকেই মোটামুটি দলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করতেছে। তো হঠাৎ করে দল এইরকম অবস্থায় তাকে ছেড়ে দিবে, এটা আসলে তার কাছে অপ্রত্যাশিত ছিল। সে বাড়ি চলে যায় এবং সেখানে গিয়া শুনতে পায় যে শুধু ওই অভিযোগ না, তার ব্যাপারে আরেকটা অভিযোগ গেছে। সেটা হচ্ছে তার ওই বান্ধবী এবং একই সংগঠনের কর্মী স্বপ্না তার নামে যৌন হেনস্থার অভিযোগ দিয়েছে। এইসব কারণে নাফিসকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এটা নিয়ে মোটামুটি উপন্যাসটা। এরপরে কি হয়, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে উপন্যাসটা নিজেরা পড়ে নিতে পারেন। তো এই উপন্যাসটার বিশেষত্ব এইখানেই যে ফ্লাপে যেটা বলা হয়েছে যে এরকম উপন্যাস এর আগে বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে লেখা হয় নাই। ছাড়া ভাবে অনেক কমেন্ট পাবেন, বাংলাদেশের বাম রাজনীতির সমালোচনা পাবেন,
নন ফিকশন আকারে ইমরুল হাসান ভাইয়ের বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে বইও পাবেন। ফিকশনে এইভাবে পয়েন্ট ধরে ধরে বাংলাদেশে বাম রাজনীতির যেই অসারতা, ভণ্ডামি, নেতাদের কুকীর্তি, এইগুলো নিয়ে আগে কখনো আমি পড়ি নাই। কিভাবে বই পড়তে পড়তে বাংলাদেশের তরুণ তরুণীরা কলকাতা মুখী হয়ে ওঠে এবং বাংলাদেশের বাম রাজনীতি করতে গিয়া ভারতপন্থী রাজনীতি করে বসে, সেই জিনিসটা এই উপন্যাসে খুব ভালোভাবেই ধরা পড়ছে। উপন্যাসটা নিয়ে পাঠকের কাঠগড়ায় রায়। বেকার বিপ্লব উপন্যাসটা মোটামুটি অ্যাভারেজ লাগছে আমার কাছে। স্বীকার করি যে বক্তব্যের জন্য এটার গুরুত্ব আছে এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলো এর ভেতরে পাওয়া গেছে, কিন্তু উপন্যাসের যে কারুকার্য, যেই বুননগুলো, প্লটের ভেতরের যেই সুতাগুলো, সেগুলো দুর্বল মনে হয়েছে। মনে হচ্ছিল যে উপন্যাসটা হয়ে উঠলো না। প্লটটা সুন্দর, এটাতে হয়তো সময় দিলে, সাইজটা আর একটু বাড়াইলে, ভেতরে মাল মশলা আরো ঢুকাইলে উপন্যাসটা আরো ভালো হইতে পারতো। তবুও বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, এমনকি যারা ভালোবাসেন কিংবা ঘৃণা করেন, উভয় এই উপন্যাসটা পড়তে পারেন। মানে বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে যেই সমালোচনাগুলো, এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো মৌলিক এবং ভ্যালিড, এগুলো জানতে আপনি উপন্যাসটা পড়তে পারেন।